এই ভিডিওতে আপনাদেরকে একটি ভয়ঙ্কর তথ্য দেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে প্রায় 1/3 শিশু খাদ্যবাহিত বা খাদ্যজনিত রোগে মারা যায়। বিশ্বের প্রায় 60 কোটির বেশি প্রতি বছর এবং বাংলাদেশে 3 কোটির বেশি শিশু এই খাদ্যবাহিত বা খাদ্যজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই রিপোর্টটা বা এই প্রতিবেদনটা কতটা ভয়ঙ্কর আমাদের জন্য। এই রিপোর্টটা প্রকাশ করেছে ইত্তেফাক পত্রিকা। আজকে জানবো এই খাদ্যবাহিত রোগগুলো কেন হচ্ছে, এর ফলে আমরা কত পরিমাণ মারাত্মক ঝুঁকিতে আছি সেই বিষয়টি আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। দেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য মতে আমাদের খাবারে 4 ধরনের দূষক পাওয়া যায়: ভারী ধাতু, কীটনাশক, তেজস্ক্রিয়তা, জৈব দূষক। সম্প্রতি প্রায় 814টি নমুনা পরীক্ষা নিরীক্ষা করে খাবারের মধ্যে সীসা এবং সীসা ক্রোমেটের মতন ভারী ধাতু পাওয়া গিয়েছে। ইউনিসেফের এক জরিপে বলা হয়েছে বাংলাদেশে প্রায় 3 কোটিরও বেশি শিশু সীসা সংক্রমণে ভুগছে এবং গর্ভবতী নারীদের 5% নারীদের শরীরে এই বিষাক্ত ভারী ধাতুর সংক্রমণ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সীসা বা ভারী ধাতুগুলা আমাদের শরীরে কি পরিমাণ ক্ষতি করছে, বিশেষ করে আমাদের শিশুদের বা বাচ্চাদের। এই ভারী ধাতুগুলা আমাদের মস্তিষ্ক, যকৃৎ, কিডনি, হাড়, দাঁতের মধ্যে জমা থাকে এবং শিশুদের হাড় যেহেতু নরম থাকে তাই এই ভারী ধাতু সহজেই তার মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, যার ফলে শিশুদের মস্তিষ্ক ড্যামেজ হয় এবং তার যে সুস্থ মানসিক বিকাশ সেটি ঠিকঠাক মতো হয় না। আমাদের শরীরে এই যে সীসার প্রবেশ বা এই ভারী ধাতুগুলো রয়েছে, এর ফলে আমাদের স্নায়ুতন্ত্র কিংবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপক ক্ষতি সাধন হয়, যেটা আমরা নীরবে বহন করি এবং একটা সময় আমাদের শরীরের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে এই খাদ্যজনিত বা খাদ্যবাহিত রোগগুলোর পেছনে কারণ কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে যেই বড় কারণটি মনে হয় সেটি হচ্ছে আমাদের লোভ, কিংবা আমরা বলতে পারি আমাদের অসচেতনতাও অনেকটা দায়ী। আমরা যে হাঁস মুরগির মাংস খাই, কৃষক লেভেলে এই যে হাঁস মুরগি উৎপাদন করা হয়, অনেক সময় প্রচুর পরিমাণে হাঁস মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং আমরা যখন এই অ্যান্টিবায়োটিকের যুক্ত মাংস খাই, এটা কিন্তু আমাদের শরীরে একটা প্রভাব ফেলে। কারণ হাঁস মুরগির শরীরের এই অ্যান্টিবায়োটিক 7 থেকে 28 দিন পর্যন্ত থেকে যায়। তাহলে এই যে রেসিডিউ লেভেল বা রেসিডিউর সময়, এই সময়ের আগে যদি হাঁস মুরগি বাজারজাত করা হয় এবং ওই হাঁস মুরগির মাংস খেলে আমাদের শরীরে কিন্তু এর একটা নেগেটিভ প্রভাব থাকতে পারে এবং যার ফলে আমরা যখন রোগে আক্রান্ত হই এবং তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক নেই, অ্যান্টিবায়োটিকের আমাদের শরীরে ঠিকঠাক মতো কাজ করে না। আমরা ইদানিং সময়ে আরও একটা জিনিস দেখব যে কৃষক লেভেলে জমিতে ভালো উৎপাদনের জন্য বা বেশি উৎপাদনের জন্য এবং অধিক লাভের জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে। তাছাড়া কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে অনেক বেশি এই রাসায়নিক দ্রব্য মেশানোর কারণে এগুলা কিন্তু আলটিমেটলি আমাদের শরীরেই আসে এবং আমরা এগুলো খেয়ে দিন দিন নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। আপনারা দেখবেন যে ইদানিং আমাদের শরীরে রোগের সংখ্যা অনেক বেশি এবং কিছুদিন যেতে না যেতে আমরা রোগে আক্রান্ত হচ্ছি, আবার সুস্থ হচ্ছি, আবার আক্রান্ত হচ্ছি। অর্থাৎ আমাদের শরীরে এখন রোগ একটা দৈনন্দিন ঘটনা এবং এর পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে রাসায়নিকযুক্ত কীটনাশকযুক্ত আমরা খাবার খাচ্ছি। আগের মতো যে অর্গানিক কৃষিটা নাই, এটাও কিন্তু একটা সবচেয়ে বড় কারণ। এই যে খাদ্যদ্রব্যের রাসায়নিক সার, ফরমালিন মিশ্রণ করা, এগুলোর জন্য কিন্তু আইন আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই আইনগুলার যথাযথ প্রয়োগ আছে কিনা সন্দেহ আছে। যেমন ধরেন দণ্ডবিধি 1860, বিশেষ ক্ষমতা আইন 1974, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, খাদ্য নিরাপত্তা আইন 2013, ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015। এই যে এত সকল আইন, তার মধ্যে যে বিশেষ ক্ষমতা আইন 1974, এখানে সরাসরি বলা আছে খাদ্যে ভেজাল মিশ্রিত করলে এই ভেজালের অপরাধ হিসেবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা 14 বছরের পর্যন্ত জেল হতে পারে। কিন্তু আদতে আমরা এই কঠোর প্রয়োগগুলো কি দেখতে পাই কিনা? এই আইনের চেয়ে আরও একটা বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের অনেক জনগণই মনে করে না যে খাদ্যে ভেজাল করা একটা অপরাধ এবং সে এইটা তার নিজের ইচ্ছা মতো যথেচ্ছা প্রয়োগ করতেছে, রাসায়নিক সার, ভেজাল, ফরমালিন সব কিছু প্রয়োগ করতেছে এবং তার কাছে এটা কোনো কিছুই মনে হচ্ছে না, কোনো অপরাধী মনে হচ্ছে না। কিন্তু সে জানছে না যে তার এই কাজটার কারণে দেশে লাখ লাখ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং একটা পরিবারের, সাজানো গোছানো পরিবারে নেমে আসছে অন্ধকার জীবন। তাই এই ব্যাপারে আমাদের সাধারণ জনগণের সচেতন হতে হবে, ভোক্তা লেভেলে আমাদের আরও বেশি সচেতনতা বাড়াতে হবে এবং আমাদের যে আদিম কৃষি, অর্গানিক কৃষি, আমরা চেষ্টা করতে হবে যেন ধীরে ধীরে আমরা ওই কৃষিতে ফিরে যাই এবং আমাদের
ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের এটা একান্তই প্রয়োজন।